জামাতে ইসলামের ভিতরে লাল গোলাপি আর বাহিরের জান্নাত আজকে দুটাই ফাঁস করে দিব। ভোট চাইতে গিয়ে জামাতের নেতাকর্মীরা ধ্যাতানি খাইয়া দৌড়ের উপর আছে, সেগুলো মেলাগুলো গোপন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো, খুব মজা পাবেন। ভিডিওটা ব্যাপক ছড়াই দিবেন, লাইক কমেন্ট করে ছড়াই দিবেন। এই প্রশ্ন গত 85 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে। নানান হাইপোথিসিস ছিল। জামাতেরই কেউ কেউ বলতো, যেমন আমি আজকে স্মরণ করছি শাহ আব্দুল হান্নানের কথা, সাবেক। চলেন আজকের ভিডিওতে বাংলাদেশ জামাত ইসলামীর 5টি গুপ্ত টিমকে এই ভিডিওতে প্রকাশ্যে পরিচয় করিয়ে দিই। যদিও তাদের টিমকে চেনা খুব কঠিন, আমি এর আগেও বলেছিলাম যে জামাতের যারা আন্ডারগ্রাউন্ডে কাজ করে ওরা আপনার সাথে এসে বসবে, কথা বলবে, চা খাবে, আপনার সঙ্গে কুলাকুলি করবে, আপনি ধরতে পারবেন না। খেলা কিন্তু আরেকখান জমে গেছে। এমন খেলা শুরু হয়েছে, মানে জামাত ইসলাম চরমনাইকে নিয়ে যেভাবে খেলছে, চরমনাই পীর সাহেব এটি বুঝতেই পারছে না যে এই বলটা কি গুগলি আসলো, নাকি বাউন্সার আসলো, নাকি অফ ব্রেক, নাকি লেগ ব্রেক। মানে এক এক সময়ে এক এক রকমের ওই ওয়াসিম আকরামের মতো বল ছুড়ে দিচ্ছে। পীর সাহেব তো ওই যে আগেই বলেছি, পান খাওয়া মানুষ, সহজ সরল হয়, উনি বুঝতে পারছেন না। জামাতের সাথে চরমনাইয়ের পীর সাহেবের এই খেলতে যাওয়াটা উচিত হয়নি। জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে চরমনাইয়ের পীর সাহেবকে এই জোটে আনার জন্য, কিন্তু পীর সাহেব চরমনাই অত্যন্ত ইগোর কারণে এবং তিনি বড় এই মনোভাব তার ভিতরে থাকার কারণে উনি কাউকে মানবেন না। তো এটা তো কাউকে মানবেন না, এটা তো আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি যে আল্লাহ ইবলিশকে বললেন যে তুমি ওকে বড় মানো, আদমকে বড় মানলো না বলেই তো শয়তান হয়ে গেল। পীর সাহেব চরমনাই তাকে কিন্তু একেবারে এরকম কথা সে নিজে মুখে বলেছে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। সাংবাদিক সম্মেলনে সে পরিষ্কার করে বলছে, আপনারা জামাতের নেতৃত্বে জোট, এই কথা কেউ বলবেন না, আমরা জামাতের নেতৃত্বে এখানে জোট করতে আসি নাই। বুঝতে পারছেন, মানে জামাতকে নেতা মানতে নারাজ, কোনো মতো অবস্থায় জামাতকে নেতা মানবে না। এই তারপরে তো তিনি চলে গেলেন, জোট ছেড়ে একা একা নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন এবং 268 আসনে তার যে প্রার্থী ছিল তাদেরকে বললেন যে কোথা থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে না, আমাদেরকে নির্বাচন করতে হবে। এই ডামাডোলের ভিতরে ওদিকে বিরোধী শিবির, বিএনপির ভিতরে যে সমস্ত বাম ঘরানার রাজনৈতিক নেতারা রয়েছে, অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, এবং বলা চলে এখন এরাই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে, এই লোকগুলো এত বেশি খুশি হয়েছিল এবং বলা চলে এরা ওই পিছনের কাপড় তুলে লাফানো শুরু করেছিল যে চরমনাইকে তো জামাত থেকে ডিটাচ করতে পেরেছি। তাহলে চরমনাই পীর সাহেব এখানে কার এজেন্ডা বাস্তবায়ন করলেন বুঝতেই পারছেন আপনারা। সর্বশেষ মায়ের একটা খেলো জামাতের হাতে, এমন চপেট আঘাত খেলো পীর সাহেব এখন এই চপেট আঘাত খাওয়ার পরে না পারছে এদিকে তাকাতে, না পারছে এদিকে তাকাতে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যেটা কি হলো তাহলে ঘটনাটা একটু খুলেই বলি আসুন। আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে এই গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সাংবাদিকদের কাছে বললেন এক প্রশ্নের জবাবে যে বরিশাল 5 আসনে যেখানে মুফতি ফয়জুল করিম নির্বাচন করছেন যে আসন থেকে, এই আসনে আমরা কোনো প্রার্থী দেব না, জামাত কোনো প্রার্থী সেখানে দেবে না, মানে তার প্রার্থী প্রত্যাহার করে নেবে। জামাতের প্রার্থী কিন্তু সেখানে আছে, কিন্তু তাকে প্রত্যাহার করে নেবে। এটা কোনোদিন কোনো রাজনৈতিক মহলে এটা দেখেছেন আপনারা? আমি দেখি নাই। আমি 1991 সালের থেকে রাজনীতি দেখে আসছি, বা ভোট কেন্দ্রে এই ভোট সংক্রান্ত বিষয়ে আমি জড়িত। আমি দেখি নাই কোন রাজনৈতিক দলের অন্য একটি প্রতিপক্ষ যে কিনা প্রতি মুহূর্তে জামাতকে মুনাফেক, বেঈমান, কাফের, মুরতাদ, মওদুদিবাদ এগুলো ছাড়া কথা বলে না। সেই জামাতের নেতারা তাদের দেয়া একজন নিশ্চিত বিজয়ের একটা আসন, বরিশালে কিন্তু জামাতের খুব ভালো অবস্থান ওই বরিশাল 5 আসনে। আমি ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে এই কথা বলেছে যেখানে বরিশাল 5 আসন জামাত জয়লাভ করবে। তাহলে চরমনাইয়ের পীর সাহেব ওই আসনে দাঁড়ানোর কারণে তিনি জোট থেকে চলে গেছেন, জামাতকে মুনাফেক বলে চলে গেছেন। সেইখানে জামাত ইসলাম ঘোষণা দিলেন যে তারা চরমনাইয়ের পীর সাহেবের সম্মানের খাতিরে, তার সম্মান করার জন্য, তার ইজ্জত করার জন্য ওই আসন থেকে জামাতের প্রার্থী প্রত্যাহার করে নেবে। এটাকেই বলে রাজনীতি। হ্যাঁ, এখানে অবশ্য একটা ব্যাপার আছে। আর এই বিষয়টা কখন বললেন দেখুন, এই যে ক্লিপটি একটু দেখি আসুন আমরা, কি এখানে আছে। এর যে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ কোনটা দুনিয়া। জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না।
আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে এখানে আমরা কি দেখলাম? চরমোনাই যে সময় জামাতের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে মারছে, ঘৃণা ছুঁড়ে মারছে, ঠিক তার জবাবে জামাত ইসলাম সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফুল ছুঁড়ে দিলেন, তাকে ফুলের সুবাস তার দিকে ছিটিয়ে দিলেন যে তোমরা আমাদেরকে ঘৃণা করলেও আমরা তোমাদেরকে ভালোবাসি। এখানে চরমোনাই পীর সাহেব এই জায়গায় কোন রাজনৈতিক ঘোরপেচের ভিতরে আবদ্ধ হয়ে গেল সেই বিষয়টি আমি আসছি। তার আগে আরো একটি ভিডিও আমরা দেখব যেখানে বিএনপি নেতা এনি শহীদুদ্দিন এনি তিনি চরমোনাই পীর সাহেবকে গালমন্দ করছেন, চরমভাবে গালিগালাজ করছেন, ভণ্ড বলছেন। চরমোনাই পীর সাহেব সেই বিএনপির দিকেই ঝুঁকছে, অথচ দেখুন যখন এই এনি গালমন্দ করলেন তখন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি দেখুন কিভাবে তার প্রতিবাদ করেছে। ভিডিওটি দেখুন একটু। চরমোনাই পীর বলে পীর নয় ভণ্ড, পীর নয় ভণ্ড। চরমোনাই পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়, ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। আপনারা তো নিজেই দেখলেন জামাত ইসলাম তাদের জন্য কি করলো আর তারা জামাত ইসলামের জন্য কি করছে। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চরমোনাইয়ের যে সমস্ত মুরিদরা আছে জামাতকে হেন কোনো গালমন্দ নাই, যা করছে না। অথচ আমরা জামাত আমিরকে কি দেখলাম, যখন পীর সাহেব জোট ছাড়ার ঘোষণা দিলেন তারপরেই জামাত আমির সমস্ত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বললেন যে অনেককেই দেখছি আমাদের সাপোর্টার, আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে ভালোবাসার কারণে একটি ইসলামিক রাজনৈতিক দলকে আপনারা গালমন্দ করছেন। দয়া করে আপনারা তাদেরকে গালমন্দ করবেন না যদি আপনারা আমাদের ভালোবেসে থাকেন, কারণ তারা আমাদের ভাই। দেখুন জামাতের আমির তার স্ট্যাটাস। তাহলে এই যে রাজনীতি, এই রাজনীতি কি আমরা স্বাধীনতার পরে দেখেছি বাংলাদেশে? জামাত ইসলাম চাচ্ছে এখানে একটা কল্যাণমুখী রাজনীতির প্রবর্তন করতে। গোটা রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। এখানে আর ওই চাঁদাবাজির রাজনীতি থাকবে না, এখানে আর ওই বংশানুক্রমিক রাজনীতি থাকবে না, এখানে টেন্ডারবাজির রাজনীতি থাকবে না, এখানে পেশি শক্তির রাজনীতি থাকবে না। এখানে রাজনীতি মানুষ যেন রাজনীতি করে, কোনো মানুষের জায়গা যেন রাজনীতিতে না হয়, সেই দিকে নিয়ে যেতে চাচ্ছেন জামাত আমির। এইবার চলুন আমরা চরমোনাই পীর সাহেবকে জামাত কিভাবে একটা ঘোড়া টেপের ভিতরে ফেলে দিলেন এবং চরমোনাই পীর সাহেব এখন কি করবে, এখান থেকে কিভাবে উদ্ধার হবে, চলুন ওই বিষয়ে একটু আলাপ করি। এখন এই যে জামাত ইসলাম প্রার্থী প্রত্যাহার করে নিলেন ওইখান থেকে, বরিশাল থেকে, তো এতে কি চরমোনাই পীর সাহেবের কি এখানে কোনো দায়বোধ বেড়ে গেল না? এইখানে জামাত ইসলাম তাকে দুইটি বার্তা দিয়েছে পরিষ্কারভাবে। প্রথম বার্তাটি হচ্ছে এই যে আমি তোমার জন্য ছাড় দিলাম, তুমি আমাকে যেভাবে গালমন্দ করেছো, তুমি আমাকে যেভাবে দোষারোপ করছো, তুমি আমাকে যেভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছ, আসলে সেটা তুমি ভুল করছো। তোমার কারণে জোট ভেঙে যাচ্ছে, আমার কারণে নয়। আমি সেটি প্রমাণ করে দেখিয়ে দিলাম, তুমি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছো। সুতরাং তুমি যে জোট থেকে বের হয়ে গিয়েছো এর দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার। তোমার ভিতরে অহংকার আছে, গর্ব আছে, হিংসা আছে। আমার ভিতরে কোনো গর্ব নাই, অহংকার নাই, হিংসা নাই। আমি তোমার কাছে সরল মনে আন্তরিকতার সাথে এগিয়ে গিয়েছিলাম। তুমি নেতৃত্বের লোভে, তুমি কর্তৃত্বের লোভে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি দূরে সরিয়ে দিলেও আমি তোমাকে ভুলে যাই নাই। এই যে আমি তোমার জন্য আমার ভালোবাসার পাত্র রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, এই নাও আমার ভালোবাসার নাজরানা। তাহলে এখানে তিনি ঋণে আবদ্ধ হয়ে গেলেন। চরমোনাই পীর সাহেব এখানে তো ওই যে আটকে গেলেন, কোনো কথা বলতে পারবেন না। এরপরে ওই আসনটায় যদি চরমোনাই পীর সাহেব যদি জয়লাভ করে ওইখান থেকে জামাত প্রার্থী প্রত্যাহার করে নেবার পরে, তাহলে ওনার দায়িত্ব হবে কি? উনি কি আর অন্য জায়গায় যেতে পারবেন? বিএনপির সাথে যেতে পারবেন? সারা দেশেই একটা আসনই পাবে আমরা এখন ধারণা করছি, অন্য কোথাও আসন আর পেত না। এখন জামাত ওখান থেকে প্রার্থী প্রত্যাহার করার কারণে একটা আসন চরমোনাই পাবে, ওই আসনটা। তাহলে আসন পাওয়ার পরে তখন কিন্তু তোমাকে জামাতের কাছে আসতেই হবে। জামাতের কাছে না এসে আর তখন তোমার কোনো উপায় থাকবে না। এই যে ঘেরাটোপের ভিতরে তুমি ভাই পড়ে গেলে, এইটা তোমার রাজনৈতিক অবিচক্ষণতা। কারণ আওয়ামী লীগের মতো একটা সুপার পাওয়ার পলিটিক্যাল পার্টি, তারাও কিন্তু ধরতে পারে না তাদের মধ্যে
এই জামাতের কিছু টিম ঢুকে আওয়ামী লীগকেই ফেলে দিয়েছে। আর সেখানে আপনি তো সাধারণ মানুষ, তবে অনেক কিছু বিশ্লেষণ করে প্রেডিকশন করে বোঝা যায় যে জামাতের টিম কারা কারা। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। তো আরেকটা বিষয়ে স্পষ্ট করি, অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই টিমের কাজটা কি, মানে এত টিম থাকার কি দরকার, এই টিম, বি টিম, সি টিম, ডি টিম। টিমের একটা বিশাল কাজ কিন্তু, যেমন এই যে এই মালটা তো চেনেন, আমতারেক। এই আমতারেক হচ্ছে বিএনপির একটা টিম, মানে টিমের একটা মেম্বার। এখন এইগুলোর কাজ কি, বড় দল কিছু টিম রাখে, এর কাজ হচ্ছে যে যেই কথাটা আপনি বলতে পারবেন না, মানে যেই কথাটা ধরেন মির্জা ফখরুল বলতে পারবে না, রুহুল কবির রিজভী বলতে পারবে না, সেই কথাটা আমতারেকের মুখ দিয়ে হচ্ছে বলাবে। মানে এইটাই হচ্ছে টিমের কাজ। মানে অলওয়েজ ওই দলকে যদি কেউ অ্যাটাক করতে আসে কিংবা সাইবার অ্যাটাক দেয় কিংবা তাদের সমালোচনা করে, মানে পাল্টা জবাব দেওয়ার জন্য একটা টিম রেডি থাকে, যারা মানে স্টেপ বাই স্টেপ কাজ করে। তো চলেন এবার জামাতের 5টি গুপ্ত টিমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন যে জামাতের এ টিম, বি টিম, সি টিম, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল রাখা আছে। তার মধ্যে এ টিম হিসাবে যেই শাখাটা কাজ করে, এই শাখাটার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এটা হচ্ছে জামাতের এ টিম। যদিও তারা বিভিন্ন বক্তব্য দেওয়ার সময় তারা বলে যে ইসলামী ছাত্র শিবির জামাত থেকে সম্পূর্ণ আলাদা, মানে এটা একটা স্বতন্ত্র সংগঠন। যদিও তারা বলে, কিন্তু এটা জামাতের হয়েই কাজ করে, এটা সারা বাংলাদেশের মানুষ সবাই জানে স্পষ্টভাবে। তো ইসলামী ছাত্র শিবির যেটা আছে, এটা হচ্ছে জামাতের এ টিম, মানে এটা জামাতের পক্ষে অলওয়েজ ডিফেন্ড করে যাবে আপনি যদি জামাতকে কোনো রকম আপনার কথার মাধ্যমে অ্যাটাক করতে চান। এইবার চলেন বাংলাদেশ জামাত ইসলামীর বি টিম হিসাবে যেই শাখাটা কাজ করে, সেই শাখার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে এবি ব্যারিস্টার ফুয়াদ। এই এবি পার্টি হচ্ছে জামাতের বি টিম। অর্থাৎ দেখেছেন যে ব্যারিস্টার ফুয়াদ যতগুলি বক্তব্য দেয়, তার বক্তব্যের মাধ্যমে তিনি বিএনপিকে একেবারে ধুয়ে ফেলে কিন্তু, আর জামাতের বিরুদ্ধে তিনি কিন্তু কখনোই বক্তব্য রাখে না। এবং রিসেন্টলি আপনারা সর্বশেষ দেখেছেন যে জামাতের সাথেই সর্বশেষ জোটে গিয়েছে এই এবি পার্টি। এখান থেকে স্পষ্ট যে তিনি জামাতের বি টিম হিসাবে কাজ করে। আর এটা বিএনপির সেন্ট্রাল লেভেল বা হাইকমান্ড অনেক আগে কিন্তু বুঝতে পারছিল, যার ফলে তার আসনে ইচ্ছামতো প্যাদানি দিয়েছিল সে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে। তো যাই হোক, তিনি হচ্ছেন জামাতের বি টিম। এরপরে জামাতের আরেকটা টিম আছে, এই টিমটা আছে সি টিম। অর্থাৎ ব্যাপারটা কি জানেন, যে এই টিম যদি ফেল করে বি টিমকে খাড়া করে ফেলে, বি টিম যদি ফেল করে সি টিমকে খাড়া করে ফেলে। মানে কখন কোন টিমটা লাগাতে হবে এটা জামাত খুব কৌশলীভাবে লাগায়। আর জামাত মানে পলিটিক্যাল ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে তাদের বুদ্ধি বা তাদের কৌশলের কাছে, মানে তাদের কৌশলকে প্রশংসা করার মতো। জামাতের সি টিম হিসাবে যে শাখাটা কাজ করে, এটা কোনো দল না কিন্তু, এটা জাস্ট একটা গ্যাং। আর এই গ্যাংটার নাম হচ্ছে ইলিয়াস পিনাকি গ্যাং। মানে যেই কাজটা জামাত সরাসরি করতে পারে না। আপনারা দেখেছেন যে ধানমন্ডি 32, এটা জামাত কিন্তু অফিসিয়ালি কখনো বলে নাই যে ধানমন্ডি 32কে তোমরা ভেঙে ফেলো বা অমুক জায়গায় তোমরা জড়ো হও, এটা কিন্তু তারা বলে নাই। অফিসিয়ালি এটা বললে সমস্যা। তাহলে এই কাজটা কাকে দিয়ে করাতে হবে? এই কাজটা পিনাকি আর ইলিয়াসের যে একটা গ্যাং আছে, এই গ্যাংটা, মানে এরা ডিরেকশন কমান্ড দেবে, এরপর দেখবেন যে তার পিছনে কিরকম পোলাপান চলে যায়। আর এরপরে জামাতের কাজ হবে কি জানেন, যে ওই ভাঙার পরে বা কোনো জায়গায় একটা সংঘর্ষের পরে জামাতের আমির বা জামাত ইসলাম সেন্ট্রালি খুব সুন্দর করে একটা বিবৃতি দিবে যে সহিংসতার ক্ষেত্রে আমরা কখনো দায়ী নাই, সহিংসতার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদিও এটা রাজনৈতিক একটি কৌশল, এটা সব দলই করে, জামাত বলে কথা না। তো চলেন এবার জামাতের ডি টিম, অর্থাৎ 4 নম্বর টিম হিসাবে যে দলটা কাজ করে, এই দলটার নাম হচ্ছে তৌহিদি জনতা। আপনারা নাম শুনেছেন যে অমুক জায়গায় মাজার ভেঙে ফেলেছে তৌহিদি জনতা, অমুক জায়গায় যে ঠাবি একজন শিক্ষার্থী বুকে উন্নার দেয় নাই, ওকে হেনস্থা করেছে তৌহিদি জনতা। তো তৌহিদি জনতা কার? এটা জামাতের একটি ডি টিম। এখন জামাত এটা বলতে পারে যে না, তৌহিদি জনতা আমাদের ডি টিম না। তাহলে কথা হচ্ছে এই টিমটা, এই তৌহিদি জনতা যখন নারীদের ফুটবল খেলাকে বন্ধ করে দিল, যখন বিভিন্ন মাজার ভাঙচুর করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে হেনস্থা করা হলো, আমরা কিন্তু জামাতের পক্ষ থেকে একটা নিন্দা করতে দেখি নাই, একটা বিবৃতিও দিতে দেখি নাই যে মাজার ভাঙার জন্য যারা ভাঙলো তাদের বিপক্ষে জামাত বিবৃতি দিয়েছে, দেয় নাই। তাহলে এখান থেকে স্পষ্ট হয় যে এইটা জামাতের একটি ডি টিম, অর্থাৎ জামাতের আন্ডারে তারা কিন্তু কাজ করে। এরপরে সর্বশেষ জামাতের আরেকটা ই টিম আছে। এই ই টিমটার সর্বশেষ এটা আছে শক্তি প্রয়োগ করে অলওয়েজ মাঠে, মানে মিডিয়ার টিমগুলো তো বাদ দিলাম, মানে যখন ধরেন ছাত্র শিবির জামাত মাঠে নামবে, নেমে যখন আরো শক্তির দরকার তখন ই টিমকে মাঠে নামিয়ে দেয়। এই ই টিম কোনটা জানেন? ই টিম হচ্ছে তামিরুল মিল্লাত একটা টিম, মানে তামিরুল মিল্লাত যে মাদ্রাসাটা আছে, এছাড়াও যাত্রাবাড়ির কিছু মাদ্রাসা আছে, মানে মাদ্রাসার একটা টিম আছে তাদের।
এই টিমকে তারা কিন্তু সরাসরি মাঠে নামিয়ে দেয়। তখন আপনারা দেখেছেন যে জুলাই আন্দোলন যখন হয়, সবচাইতে সহিংসতা বা সবচাইতে শক্তি যেখানে সবচাইতে বেশি প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি এলাকায়, এবং সেখানে অনেক মাদ্রাসার ছাত্ররা কিন্তু নিহত হয়েছে। এইটা জামাতের চরম একটা শক্তি, মানে সর্বশেষ যখন দেখবেন যে জামাত কাউকে মরণ কামড় দিবে তখনই এই টিমকে মাঠে নামিয়ে দেয়। এরা জামাতের পক্ষে একেবারে সর্বশেষ, মানে যত রকমের শক্তি আছে সেই শক্তি তারা কিন্তু প্রয়োগ করে। এবং অনেকে বলছিল যে ওই যাত্রাবাড়িতে যারা মারা গেছে তারা জামাতের সাথে সম্পৃক্ত কেউ না, কিন্তু আপনি যদি ছাত্র শিবিরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে যাত্রাবাড়ির মাদ্রাসা যারা মারা গেছে ছাত্র শিবির খুব সুন্দর করে আপনার হচ্ছে লিস্টেড করেছে তাদের নামের তালিকা। যদিও এটা একটা ভালো জামাতের একটা কৌশল। তো জাস্ট আজকের ভিডিওতে জামাতকে আলোচনা বা সমালোচনা যেটাই হোক একটা করলাম, কারণ কি জামাত যে কোনো আলোচনা সমালোচনা করার ক্ষেত্রে জামাত পজিটিভলি গ্রহণ করে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা সম্পর্কে যদি আপনার মন্তব্য পজিটিভ হয় কমেন্ট করবেন, আর যদি মনে হয় যে ভাই আপনার বক্তব্যের সাথে আমি একমত না, সেটাও আপনি জাস্ট কমেন্ট করে বলবেন যে ভাই আমি একমত না। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত একটি 5 স্টার হোটেলে পলিসি সামিট করেছে। এই পলিসি সামিট পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই পলিসি সামিট দেখে আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামী রাজনীতির একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে আমি ইমোশনাল। পুরো বিশ্বকে তাক লাগিয়ে জামাত ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এই পলিসি সামিটের গুরুত্ব এতটাই বেশি, জামাত ইসলামের 85 বছরের জল্পনা কল্পনার অবসান ঘটেছে। যে প্রশ্ন সবচেয়ে জোরালোভাবে ছিল জামাত ইসলামী একটা একামতে দিনের প্ল্যাটফর্ম, ইসলামী আন্দোলন, তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? ইউরোপীয় ন্যাশনাল স্টেটের কাঠামোতে গড়ে ওঠা আধুনিক গ্লোবালাইজেশনের এই যুগে রাষ্ট্র পরিচালনা করা ইটস এ গ্রেট চ্যালেঞ্জ। এটা কি জামাতের পক্ষে সম্ভব? এই প্রশ্ন গত 85 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে। নানান হাইপোথিসিস ছিল। জামাতেরই কেউ কেউ বলতো, যেমন আমি আজকে স্মরণ করছি শাহ আব্দুল হান্নানের কথা, সাবেক সচিব, তিনি নিজেই মনে করতেন যে জামাত কখনো ক্ষমতা আসতে পারবে না, এবং তার সূত্র ধরে আমরাও মনে করতাম জামাত উইল নেভার কাম ইনটু পাওয়ার বাট জামাত উইল রিমেইন অ্যাজ আ মেজর পলিটিক্যাল ফোর্স ইন বাংলাদেশ। তিনি এই ভাষায় বলেছেন, কিন্তু আল্লাহ জামাতকে কবুল করেছেন। জামাত ক্ষমতা আসতে চায় 2048 সালে, আল্লাহ ক্ষমতা এনে দিচ্ছে 2026 সালে। কিন্তু যে প্রশ্নটা ছিল জোরালোভাবে, ক্ষমতা আসতে পারলেও 5 আগস্টের পরে নতুন বাস্তবতা আমরা দেখছি যে ক্ষমতা আসার জন্য যে ধরনের জনপ্রিয়তা জনসমর্থন দরকার সেটা জামাত অলরেডি অ্যাচিভ করেছে। সমস্ত অসম্ভবকে সম্ভব করা হয়েছে। ডাকসুতে শিবির জিতবে, আবার জাকসুতে অসম্ভব ছিল না, সেটা সম্ভব হয়েছে। জাতীয় নির্বাচনে জামাতের যে জনপ্রিয়তা, ক্ষমতায় আসতে আর কোনো বাধা নেই, সময়ের ব্যাপার মাত্র। এখন সুষ্ঠু নির্বাচন হওয়াটাই বাধা, এছাড়া কোনো বাধা নেই। কিন্তু তার চাইতে জোরালো প্রশ্ন আমরা তাত্ত্বিকভাবে আলোচনা করতাম যে জামাত ক্ষমতা আসলে কি দেশ পরিচালনা করতে পারবে? এই ধরনের কোনো প্রস্তুতি, এই ধরনের জ্ঞান যোগ্য লোক আছে? কিছুদিন আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম প্রশ্ন করেছেন যে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কি হবে? এবার জামাত দেখিয়ে দিয়েছে যে জামাত কিভাবে দেশ চালাতে পারবে, এশিয়া মহাদেশও চালাতে পারবে, জাতিসংঘ চালাতে পারবে। কি করেছে জামাত? আপনার কাছে অকল্পনীয় লাগবে যে জামাত কি করছে। গত 85 বছরের যত চ্যালেঞ্জ ছিল, যত বড় প্রশ্ন ছিল, সবকিছুর উত্তর এখানে হয়ে গেছে। এই পলিসি সামিট জামাতের ইতিহাসে লেখা থাকবে। ক্ষমতা আসার আগে জামাত দেখিয়ে দিতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে নির্বাচনের আগে এটা জামাতের জন্য একটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, যে জামাত দেখিয়ে দিয়েছে তারা ক্ষমতা আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কিভাবে করবে? একদম রূপরেখা কমপ্লিটলি প্রেজেন্ট করেছে পুরো পৃথিবীর সামনে, নট অনলি টুয়ার্ডস বাংলাদেশ, সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। দর্শক, আপনি চিন্তা করেন জামাতের পলিসি সামিটে কারা ছিল না? যারা জামাতের প্রোগ্রামে থাকবে কেউ কোনোদিন কল্পনা করেনি, তারা থেকেছে। জামাতের পলিসি সামিটে ভারত সহ 30 দেশের প্রতিনিধি, ভারত, আমেরিকা, মানে এখানে সবচেয়ে প্রশ্ন ভারত কি মানবে আসলে জামাত ক্ষমতা আসলে? আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একদিন বলেছিলেন যে সুলাইমান, জামাত ক্ষমতা আসলে ভারত প্রয়োজনে পারমাণবিক বোমা মারবে, কিন্তু না, জামাতকে ক্ষমতায় গ্রহণ করতে বুকে পাথর চাপা দিয়ে হলো ভারত বাধ্য থাকবে, প্রস্তুতি শুরু করেছে। জামাতের পলিসি সামিটে ভারতের প্রতিনিধি থাকে। বাধাটা কোথায় বলেন? কে আটকাবে জামাতকে? কেউ আটকাতে পারবে না। জনগণ সাথে থাকলে, আল্লাহ চাইলে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এটা আমরা এই পলিসি সামিটের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং ক্ষমতা আসলে মুরসি হবে না, ক্ষমতা আসলে জামাত, ক্ষমতা আসলে এরদোগান হবে, মুরসি হবে না। আই রিপিট, রশিদ ঘানুশি হবে না জামাত, জামাত হবে এরদোগান, সারা পৃথিবীতে তাক লাগিয়ে দেবে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই পলিসি সামিট আমি স্ক্রুটিনাইজ করেছি। আমি সত্যি ইমোশনাল যে জামাত এত কিছু পারবে। আমি 5 মাস আগে কল্পনা করিনি যে এত উচ্চতায় আল্লাহ জামাতকে নিয়ে যাবে। আল্লাহ ডাক্তার শফিকুর রহমানকে রহম করুক।
কবুল করুক পরিপূর্ণভাবে। এই মানুষটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই, কারণ তিনি যে করছেন অকল্পনীয়, আনইমাজিনেবল ফর জামাত। ভারত ছিল, আচ্ছা ডেইলি স্টারের মাহফুজা নাম জামাতের পলিসি সামিটে থাকবে, এটা ভাই আমি তো 2 দিন আগেও কল্পনা করিনি। এখন দেখছি ডেইলি স্টার মাহফুজা নামও জামাতের পলিসি সামিটে আমিরে জামাতের পাশে বসে আছেন। দেবপ্রিয় ভট্টাচার্য জামাতের পলিসি সামিটে থাকবেন। আমি বলছি না যে তারা জামাত সমর্থন করেন, কিন্তু জামাত ক্ষমতা আসতে পারে এই রিয়ালিটি মেনে নিয়ে তারা জামাতের পলিসি সামিটে যাচ্ছেন। তারা এখন কি ঘটছে দেখেন, জামাত ক্ষমতায় আসবে, অতএব বুকে পাথর চাপা দিয়ে হলো আমাদেরকে মানতে হবে। এখন আমাদের পন্থী কিছু লোকজন জামাতের জাতীয় সরকারে ঢুকানো যায় কিনা এই লাইন খুঁজতেছে তারা। এই কারণে দেবপ্রিয় বা ভারতপন্থী যে ব্লকটা আছে তারাও এখন জামাতের সাথে লবিং করছে কাছাকাছি, যে তোমাদেরকে এই অংশটা ম্যানেজ করে দিব আমরা, আমাদেরকে এই মন্ত্রিত্ব 2টা দাও। তো দর্শক, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাতের লোকজন আজকে পলিসি সামিটে দেখিয়ে দিয়েছে যে জামাত কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই পলিসি সামিটে যে ধরনের প্রোগ্রাম করেছে দেবপ্রিয় ভট্টাচার্য, মাহফুজা নামদের নিয়ে, দেশের শীর্ষস্থান গুরুত্বপূর্ণ সমস্ত সম্পাদকরা, সব সেক্টর এক্সপার্টরা ছিল, ট্যাক্সেশন থেকে শুরু করে ট্রেড অ্যান্ড কমার্স, ফাইন্যান্স পলিসি, সব কিভাবে কি এখন কত পার্সেন্ট কি বিনা সুদে লোন দিয়ে পৃথিবীর প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত বাংলাদেশ থেকে স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য পাঠাবে, নারীর ক্ষমতায়ন, ইউরোপ আমেরিকার যত প্রশ্ন ছিল যে নারীদের পার্টিসিপেশনটা কিভাবে হবে, জামাত একদম ক্লারিফাই করেছে। এখন অতি সূক্ষ্ম, অতি জটিল, যেমন ট্যাক্সেশন পলিসি কিংবা ফাইন্যান্স, ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে অতি সূক্ষ্ম পলিসি আমি এখানে আলোচনা করছি না, এটা আমার আলোচ্য বিষয় কখনোই না। আমি আলোচনা করি আমার প্রিয় ভাইদের জন্য, যারা একদম ইন্টেলেকচুয়াল না, আবার সচেতন নাগরিক, ইসলামকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, জামাতকে ভালোবাসেন, দাঁড়িপাল্লায় ভোট দিতে চান। এই জন্য আপনাদের যে জ্ঞানের খোরাক দরকার সেটা মিটাচ্ছি। আমি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচার দিচ্ছি না, অতএব অতিতাত্ত্বিক আলোচনা করা আমার কাজ নয়। আপনাদের জন্য, আমার দর্শকদের জন্য যা দরকার আমি সেটাই করছি এখানে। এই জন্য আমি ট্যাক্সেশন পলিসি কি, জামাতের কোন ক্ষেত্রে কত বাজেট হবে, জিডিপির কত পার্সেন্ট কোন ক্ষেত্রে কি খরচ করবে, আমি অতি জটিল এই জামাতের রূপরেখা যাচ্ছি না। জাস্ট সিম্পলি বলছি, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে, বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানাতে যা দরকার, জামাত একদিনের পলিসি সামিটে একদম ক্লিয়ার রূপরেখা দেখিয়ে দিয়েছে, কোনো কনফিউশন নাই। এরকম কোন প্রোগ্রামের আয়োজন করা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল, আর এখন জামাত ইসলামীর পক্ষেই সম্ভব। বিএনপি এরকম কোনো প্রোগ্রাম করার যোগ্যতাই রাখে না, বিএনপিতে এরকম কোনো যোগ্য লোকই নেই। বিএনপিতে অনেক যোগ্য লোক ছিল, তারা নাই, এখন মারা গেছে। মিস্টার মওদুদ আহমেদরা ছিল, আরো অনেকেই ছিলেন, তারা নেই। খন্দকার মাহবুবরা ছিলেন, কিন্তু এখন যোগ্য লোক যারা আছে, আওয়ামী লীগের যোগ্য লোক তারা পালিয়েছে। এখন যোগ্য লোক জামাত করে, জামাত করতে, জামাতকে হেল্প করতে কোনোদিন জামাত করে নাই। সারা পৃথিবীর শীর্ষস্থানীয় বাংলাদেশি বুদ্ধিজীবীরা, বাংলাদেশি ইন্টেলেকচুয়ালরা, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এক্সপার্টরা প্রস্তুত, কারণ তারা জানে জামাতের হাত ধরেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা সম্ভব। আসলে দেশ চালাতে এক্সপার্ট লাগে কয়েকজন, লাগে সৎ মানুষ। এই সৎ মানুষ জামাতে আছে। আর এক্সপার্ট জামাত দিতে পারে কি পারে না, অর্থমন্ত্রী দিতে পারে কি পারে না, আজকে আপনারা দেখেছেন এমন কোন সেক্টর নেই যেই সেক্টরে বর্তমান পৃথিবীর প্রথম সারির এক্সপার্ট এখানে না এসেছে। জামাত ক্ষমতা আসা সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। জামাতে ইসলামের ভিতরে লাল গোলাপি আর বাহিরের জান্নাত আজকে দুটাই ফাঁস করে দিব। ভোট চাইতে গিয়ে জামাতের নেতাকর্মীরা ধ্যাতানি খাইয়া দৌড়ের উপর আছে, সেগুলো মেলাগুলো গোপন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। খুব মজা পাবেন। ভিডিওটা ব্যাপক ছড়াই দিবেন, লাইক কমেন্ট করে ছড়াই দিবেন। আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন ফেসবুক পেজ আছে, সেখানেও এই ভিডিও পাবেন। একবারে ব্যাপকভাবে ছড়াই দিবেন, জামাতের মুখোশটা খুলে দিবেন, ঠিক আছে? তাহলে আসেন আল্লাহর নামে শুরু করি। তার আগে আমার পিনাকি স্যারের একটু অনুমতি নেই। স্যার কি শুরু করবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইছে পিনাকি স্যার, যেহেতু আলহামদুলিল্লাহ কইছে তার মানে অনুমতি দিয়ে দিছে। আসেন ভোটের মাঠে জামাতের একটু ভন্ডামি দেখি, ঠিক আছে? সেখানে জামাতে ইসলামের নেতাকর্মীরা কি কইতাছে শোনেন। যতই আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি টুপি রাখি, এগুলো আমার থাকতে পারে, কিন্তু ইমান থাকবে না। আর ইমান না থাকলে এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ দিবেন না। এখানে জামাতে ইসলামের নেতাকর্মীরা দাড়িপাল্লায় ভোট চাইবার যা কইতাছে, আপনার মাথায় যত টুপি থাক, মুখে দাড়ি থাক, জুব্বা পাঞ্জাবি যেটাই পরেন, নামাজ কালাম পড়লেও আপনার ইমান থাকবে না যদি দাড়িপাল্লায় ভোট না দেন। হ্যাঁ, দাড়িপাল্লা তো ইসলামিক দলের প্রতীক, তাই না? হ্যাঁ, মানে আল্লাহর প্রতীক। এই জন্য এখানে ভোট দিতে হবে। ভোট দিলে আপনি জানাতে যাবেন, ঠিক আছে? কথা কি ঠিক কইছে পিনাকি স্যার? কি কন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে। তার মানে পিনাকি স্যার কইছে যেহেতু আলহামদুলিল্লাহ, তার মানে কথা ঠিক কইছে। ঠিক কইছে না ব্যাঠিক কইছে সেটা আপনারা একটু নিজেই কমেন্ট করে জানা দিবেন, ঠিক আছে? আমাদের পোলাপানও খুব দুষ্টু, যে আমাদের কিছু গোপন ভিডিও কেমন করে কই দিছে একটু শোনেন, দেখেন কি করতেছে। ভিতরে লাল গোলাপি চলতেছে, ঠিক আছে? বাহিরে লাল গোলাপি
গোলাপিতে ডাকতেছে আর ভিতরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে লাল গোলাপিতে নাচতেছে। এটা জামাতের ভিতরের রূপ। আর ভোটের মাঠে তারা হচ্ছে আল্লাহর দল, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন। তাছাড়া নামাজ কালাম পড়লেও কিন্তু আপনার ইমান থাকবে না। আর এর মধ্যে আবার আমাকে হাঙ্কের পিনাকি স্যার আলহামদুলিল্লাহ। যাই হোক, আসেন আরেকটা দেখি সেখানে আবার কি কইতাছে, শোনেন। দেখা যাক শোনা দেখা কি এটা আল্লাহ দল কোরআনের এই প্রতীকের কোরআনেও সারা জীবন তো একই ছেলে। এখানে ভোট চাইবার গেছে, তো যারা ভোটার আর কি এলাকার লোকজন তারা করছে যে ভোট আসুক, দেখা যাক তখন কি করা যায়। বলছে না, দেখা যাক বললে হবে না, কি করা লাগবে, আপনার তো বয়স শেষের দিকে, ঠিক আছে? তো এই যে দাড়িপাল্লা, এটা হচ্ছে ইসলামিক প্রতীক, কোরআনের ভিতরেও আছে। কি শুনছেন তো? বলছে কোরআনের ভিতরে নাকি এই দাড়িপাল্লা প্রতীক আছে। তো যেহেতু আল্লাহর দল, বয়স তো শেষের দিকে, তাই দাড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে চালা চলে যাবেন। এটাও কি ঠিক কইছে পিনাকি স্যার? কি কন, ঠিক কইছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছে, পিনাকি স্যার আলহামদুলিল্লাহ পড়ছে, তার মানে এটাও ঠিক কইছে। হ্যাঁ ঠিক আছে, তো এরকম করে ঠিক বলবে আর আপনারা এই ভিডিওগুলো ছড়াই দিবেন, জনগণ বুঝুক যে আসলে মানে দাঁড়িপাল্লা প্রতীক কোরআনের ভিতরে আছে কিনা। কোরআনে মিজানের কথা আছে, মানে কিভাবে কোরআনকে ঢুকাচ্ছে রাজনীতির ভিতরে, বুঝতে পারছেন? তো এগুলো একটু জনগণকে জানায় দেওয়া দরকার। আর জানায় দেওয়ার পরে কি হয়, জামাতের নেতাকর্মীরা ভোটের মাঠে গেলে যে কি হয় সেটাও দেখা দিচ্ছি আপনাদের, ঠিক আছে? তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে মসজিদে বসে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন, ঠিক আছে? এটা আবার জামাত ইসলাম কিন্তু রাজনীতির ভিতরে ঢুকাই দিছে। এই যে দেখেন, জামাতের নেতাকর্মীরা মসজিদের ভিতরে এই ভোট চাওয়ার আলোচনা করতেছে, ঠিক আছে? মানে এই ঢুকাই দিছে ওই আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আর এই আলোচনা নাকি এক। তো মসজিদের ভিতরে ভোট চাওয়ার হাদিস কই পাইলেন? নাকি এটাও কোরআনের ভিতরে আছে? কি কন পিনাকি স্যার, এটা কি আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ, তার মানে এটা থাকতেও পারে আর কি। তো যাই হোক, এখন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে মসজিদের মধ্যে বৈশা ভোটের আলোচনা কি করা যায়? এখন এটা যদি বিএনপি বলে যে মসজিদের ভিতরে যায় ভোট চাইবেন না, তখন বলবে ওরা হচ্ছে চেতনা বিরোধী, ওরা আবার হচ্ছে এই যে মানে ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। যাই হোক, সেটা আরো পরে বলতেছি, বিএনপি কে নিয়ে একটু কথা বলবো। তার আগে এই জামাতের বিষয়গুলো একটু আপনাদের কাছে ক্লিয়ার করে নেই, ঠিক আছে? শুধু তাই না, জামাতের নেতাকর্মীরা এতটা উন্মাদ হয়ে গেছে, তারা যাইয়া এই যে স্কুলের যে ক্লাসরুম আছে, ক্লাসরুমের পড়াশোনা বাদ দিয়ে সেখানে ছোট ছোট বাচ্চাদের কাছে গিয়ে কি করছে দেখেন। দেখছেন এখানে যা বলতেছে, স্বৈরাচারের হাতে দেশ তুলে দেওয়া যাবে না, দেশ কাদের হাতে তুলে দিতে হবে? ইসলামিক দলের হাতে। তো আমার একটা প্রশ্ন, যে আপনারা যে স্কুলের ছোট ছোট বাচ্চাদের কাছে গেলেন, ওরা কি ভোটার হয়েছে? তো ওদের যে কি শিখাতে চাচ্ছেন, মানে কি বুঝাতে চাচ্ছেন, এটা কিন্তু আমি বুঝতে পারি নাই। তো এই কাজটা কি ঠিক হয়েছে? বুঝতে পারছি না আমি। তো পিনাকি স্যার, কাজটা কি ঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, তার মানে এটাও ঠিক হতে পারে আর কি। যাই হোক, আমি আবার আমার শিক্ষক পিনাকি স্যারের অনুমতি ছাড়া কিছু খবর পাইনি না, ঠিক আছে? তো স্যার যেহেতু আলহামদুলিল্লাহ বলছে, তার মানে কি বাচ্চাদেরকে যেটা বলতেছে এটাও ঠিক আছে। যাই হোক, আপনারা বলে দিয়েন ঠিক আছে কিনা। আবারও করছি, ভিডিও কিন্তু ছড়াই দিবেন, আজকে মেলাগুলো আজকে দেখাবো, ঠিক আছে? এই যে এত কিছু করার পর বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মের নাম বইলা দাঁড়িপাল্লা প্রতীক কোরআনের ভিতরে আছে, এত কিছু করার পরেও আসলে ভোটের মাঠের কি অবস্থা, সেখানে মানুষজন কি কইতাছে, ঠিক আছে? আমরা একটু দেখি কি কইতাছে এই যে জামাতের যে হাল আর কি, মানে ভোট কে কত পাবে সেটা কি করতেছে, একটা চাচার মুখে শুনি। চাচা, এই যে জামাত দাঁড়িপাল্লা মানে ইসলামের প্রতীক বানায় দিল, জামাত আল্লাহর দল বানায় দিল, তো তাহলে নির্বাচন হলে কত ভোট পাইতে পারে, কে কত আসন পাইতে পারে? চাচা আপনি একটু কত শুনি। 80% ভোট পড়ে, বিএনপি পাইবে 205টা, জামাতে পাইবে 35টা। এটা কোনো কথা কইলেন চাচা? এই যে আল্লাহর দল, আবার হচ্ছে কোরআনের ভিতরে যে প্রতীক আছে, এত কিছু বোঝানোর পরেও বিএনপি এতগুলো আসন পাবে আর জামাত মাত্র 35টা পাবে, এটা কোনো কথা? যাই হোক, এটা তো আসলে কথা না। তবে আল্লাহর দল যেহেতু জামাত, তো জামাতের সাথে যারা যোগ হবে তারাও তো জামাত, তারাও তো আল্লাহর দল, তাই না? তো এটা তো হওয়ার কথা। কি বলেন পিনাকি স্যার, একটু বলেন তো। আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, তার মানে এটাও ঠিক আছে। সবকিছু ঠিক আছে। আমার আবার পিনাকি স্যার সবকিছুই ঠিক করে দেয়। আর পিনাকি স্যার যেটা বলবে সেটা কিন্তু সঠিক বলে, ঠিক আছে? একবারে যুক্তি দিয়ে আপনার সাথে যুক্তি তর্কে লড়বে, কোনো সমস্যা নেই, আমরা লড়বো, ঠিক আছে? তো যাই হোক, এই যে জামাতের সাথে যারা যোগ দিল এনসিপি, চাচা তাহলে এনসিপির যারা এই যে সমন্বয়ক ছিল তারা ভোট কেমন পাবে সেটা একটু শুনে আসি নাকি? চাচা কোন তো ভোট কেমন পাবে এনসিপি? যে পাঁচজন সমন্বয়কারী হইছে পুরো এলাকার মেম্বারই ভোট করিয়া মেম্বার হইতে পারবে কিনা বড় এটা করে কথা কইলেন চাচা। এই যে আল্লাহর দলের সাথে যুক্ত হয়েছে, আবার ওদের প্রতীক কোরআনেও আছে, এত করে আপনাদেরকে বোঝানো হচ্ছে, তারপরে করছেন যে এনসিপি কোনো আসন পাবে না, এটা কোনো কথা হলো চাচা? ইনকা করলে ক্যাঙ্কা করা হবে। তো যাই হোক, যেহেতু আসন পাবে না, সব মিলা জামাতের মাঠে এই অবস্থা। তো জামাত যখন এই যে দাঁড়িপাল্লায় ভোট চাইতে যায়, ভোট চায় যখন বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, শিয়াল চেলায় জান্নাতে যাবেন, তখন ওই এলাকার আমার মা বোনের কি অবস্থা, মা বোন কি করে? তো কি মা বোনের একটু কথা শুনি। বোন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন, তো আপনার কি মতামত একটু শোনেন তো, বলেন।
বাপ দাদা সব তো বোন দাঁড়িপাল্লায় ভোট দিবেন না ঠিক আছে, কিন্তু যে লাস্টে কি যেন কইলেন দুই গালে ধাপ ধাপ করে কি দিবেন, বোন আসলে ভোট না দিলে না দেন সমস্যা নাই, কিন্তু এই ধাপ ধাপ করে দিয়েন না। হ্যাঁ, আপনি যদি বুঝতে পারছেন আপনাকে ধন্যবাদ যে আসলে এই জামাতে ইসলাম দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার নামে মানুষকে যে একটা বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে, এটা ঠিক কইছেন। তো আপনি নাকি স্যার আসলে এই মেয়ে যে একটু ধাপ ধাপ করে দিতে চাইলো সিল দুই গালে, এই বিষয়ে আপনি কি কন, কি বলতেছেন? আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ বলছে মানে এটাও আলহামদুলিল্লাহ, পিনাকি স্যার এটাও আলহামদুলিল্লাহ। যাক, সমস্যা নাই, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, চালচালায় জান্নাতে যাবেন। এই ধরনের আরো অনেক ভিডিও পাবেন প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় একটা করে ধামাকা এপিসোড পাবেন বিভিন্ন ভাষায় আর কি, ঢাকায় ভাষায়, বগুড়া ভাষা, নোয়াখালীর ভাষা, এরকম ভাষায় পাবেন আর কি। হয়তো মজা লাগবে, তবে এই ভিডিওগুলো কিন্তু ব্যাপক ছড়ে দেওয়া লাগবে। ছড়া না দিলে জনগণ বুঝবে না, আর জনগণ যখন বুঝবে তখন তো দেখলেন ভোটের মাঠে জামাতের কি অবস্থা, এটা আরো বেশি হবে। ঠিক আছে, তাই আবার বলতেছি ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়া শেষের দিকে দেখবেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে, ওই পেজেও এই ভিডিও পাবেন, ব্যাপক হারে ছড়িয়ে দিবেন। আর আপনারা এই জামাতের জান্নাত বিক্রি করার যে বিষয়টা, এই বিষয়ে কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ।